আসলে আমরা এই নারায়ণগঞ্জে এর মানুষ, শুধু আমি না, নারায়ণগঞ্জের প্রতিটি মানুষই এই রন্ধে রন্ধে টের পেয়েছে যে আসলে অত্যাচারটা কি, নির্যাতনটা কি জিনিস। আপনার প্রতিদিনে আমাদের আদালতের আঙ্গনে থাকতে হয়েছে মামলা মোকদ্দমার কারণে। আমি এই 15 বছরে আমি বেশ কয়েকবার অপরাধ না করেও কিন্তু গ্রেপ্তার হয়েছি এবং দীর্ঘদিন জেল খাটতে হয়েছে। আপনার নারায়ণগঞ্জে কিন্তু আপনার এই খুন, গুম, হত্যা এই 15 বছর ছিল একটা নিত্যনৈমিত্তিক ব্যাপার। আমাদেরকে না পেয়ে আমার শিশু সন্তানকে অপহরণ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 1971-এর মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি প্লাস টিভির আয়োজিত ফিরে দেখা আমার আমি। ফিরে দেখা আমার আমিতে আপনাদের সবাইকে স্বাগত। দীর্ঘ 15 বছর শেখ হাসিনার শাসনামলে এদেশের হাজারো মানুষ গুম, হত্যা, অত্যাচার, অপমান, লাঞ্ছনার শিকার রয়েছে। হাজারো মানুষের ভিতর হাজারো না বলা কথা। আর এই হাজারো না বলা কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদেরই পরিচিত মুখ। আমরা সবাই তাকে চিনি, হয়তো চিনি অথবা নামে জানি। আমরা 7 মার্ডারের গল্প শুনেছি বহু বছর আগে। সেই 7 মার্ডারের আইনজীবী, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বর্তমান নারায়ণগঞ্জ জেলা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। আমরা জনাব অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের কাছ থেকে শুনবো কেমন ছিল এই 15 বছর, কেমন ছিল এই সময়গুলো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছে। বর্তমানে ব্যস্ততা কি? আসলে ব্যস্ততা তো জনগণকে নিয়ে, নারায়ণগঞ্জের সমাজ, তারপর বিভিন্ন সমস্যা নিয়ে, জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে ব্যস্ততার মধ্যে আছি এবং নিজের যে পেশা সেই পেশা পরিচালনা করছি এই বিভিন্ন কারণে, এবং রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠান আদি করতে হচ্ছে, সেটার কারণে ব্যস্ততার মধ্যে। এগুলো নিয়ে এখন ব্যস্ত হয়ে যাচ্ছে। 5ই আগস্ট 36 দিনে যে আন্দোলন, এই আন্দোলনে একটা স্বৈরাচার মুক্ত দেশ পেয়েছে বাংলাদেশ। ছাত্র জনতার এই আন্দোলনে এই দেশ পাওয়াতে জনাব অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের অনুভূতি কেমন? আসলে এই আন্দোলনের প্রত্যক্ষভাবে আমরা অংশগ্রহণ করেছি, আমাদের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে। 5ই আগস্টে যে বিজয়, সেই বিজয়টা একটা ঐতিহাসিক বিজয়। এই বিজয়ের মাধ্যমে আমি মনে করি বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের বিজয় অর্জিত হয়েছে। এই আন্দোলনে ছাত্র জনতা সহ সকল স্তরের সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছে। এই অংশগ্রহণের পরে যে বিজয়টা হয়েছে, এই বিজয়টা আসলে পৃথিবীর বুকে একটি অবিস্মরণীয় ঘটনা। এই ঘটনাটা আসলে দীর্ঘদিন যুগ যুগ ধরে মনে রাখার মতো একটি ঘটনা। এই দেশের মানুষের যে অনুভূতি, বিজয়ের যে আনন্দ, সেই আনন্দ আমি যতদিন বেঁচে থাকি সেটা আমার চিরস্মরণীয় হয়ে থাকবে। এটাকে আমরা সারা জীবন মনে রাখবো ইনশাল্লাহ। দীর্ঘ 15 বছর ফ্যাসিস্ট সরকারের একটা শাসনামল আমরা পার করেছি। এই শাসনামলে তো এদেশের হাজারো মানুষ অনেক অত্যাচার, নির্যাতন, নিপীড়নের মধ্যে ছিল। তো আমরা জানতে চাচ্ছি যে এই 15 বছর অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সাথে কেমন ছিল, কেমন কেটেছে এই 15 বছর? এই 15 বছর প্রথম থেকেই এই সরকার আমাদেরকে নির্মূল করার জন্য, বিরোধীর মত এবং বিরোধী রাজনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। তারই অংশ হিসাবে তারা বেছে নেয় এই নারায়ণগঞ্জের বিভিন্ন ধরনের অত্যাচার, নির্যাতন, মামলা মোকদ্দমা এবং বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া, যে কোনো বৈধ কাজকর্ম বিরোধী রাজনীতিক নেতারা যাতে অংশগ্রহণ করতে না পারে সেটা নিশ্চিত করাই ছিল আমাদের নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান এবং আরেক গডফাদার নজরুল ইসলাম বাবু এবং ওই যে গোলাম দস্তগীর গাজী, এদের মূল কাজ। এবং এই যে সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি। এই নারায়ণগঞ্জে এর মানুষ, শুধু আমি না, নারায়ণগঞ্জের প্রতিটি মানুষই এই রন্ধে রন্ধে টের পেয়েছে যে আসলে অত্যাচারটা কি, নির্যাতনটা কি জিনিস। আপনার নারায়ণগঞ্জে এই 15 বছর কোনো মানুষের এই রাজনৈতিক অধিকার ছিল না, তারপরে ব্যবসা বাণিজ্য করার অধিকার ছিল না,
সকল ব্যবসা বাণিজ্যগুলি কিন্তু ওনারা কুক্ষিগত করেছিল। রাজনৈতিক যে বিরোধী দলকে যে একটা স্পেস দেওয়া দরকার, সেই স্পেসটা কিন্তু নারায়ণগঞ্জে খুবই সীমিত করে দেওয়া হয়েছিল। আপনার তারা কিছু হলেই মামলা মোকদ্দমার দেওয়া হতো এবং গ্রেপ্তার করা হতো। আমি এই 15 বছরে আমি বেশ কয়েকবার অপরাধ না করেও কিন্তু গ্রেপ্তার হয়েছি এবং দীর্ঘদিন জেল খাটতে হয়েছে। আপনার প্রতিদিনে আমাদের আদালতের আঙ্গনে থাকতে হয়েছে মামলা মোকদ্দমার কারণে। আপনার এই সরকার গিয়েছে 5 আগস্টের পরেও কিন্তু আমাদের মামলা এখনও সব কিছু শেষ হয় নাই। এখনও আমরা কিন্তু হাজিরা দিচ্ছি, সেই গানি আমাদের টানতে হচ্ছে। আমরা যেই জিনিসগুলি এখানে সবচেয়ে বেশি কষ্ট উপভোগ করেছি সেটা হলো যে আমরা যদি কোনো মিছিল বা মিটিং বা রাজনৈতিক কর্মসূচি দেওয়া হতো দলের পক্ষ থেকে, সেই দলের পক্ষ থেকে রাজনৈতিক কর্মসূচি পালন করতে গেলেই আপনার নারায়ণগঞ্জে শুধু পুলিশ না, নারায়ণগঞ্জে গডফাদারের আর্মস ক্যাডার বাহিনী ছিল। তারা প্রকাশ্যে পুলিশের সাথে মিশে তারা আমাদের উপরে আক্রমণ চালাতো, আমাদের অনেককে ধরে নিয়ে যেত এবং বিভিন্নভাবে নির্যাতন করত এবং নির্যাতন করে টাকা আদায় করে তারপরে ছাড়া হতো। আপনার নারায়ণগঞ্জে কিন্তু আপনার এই খুন, গুম, হত্যা এই 15 বছর ছিল একটা নিত্যনৈমিত্তিক ব্যাপার। এবং নারায়ণগঞ্জের যে প্রশাসন, বিচার বিভাগ, সব কিছু একটা পরিবারের হাতে কুক্ষিগত ছিল, জিম্মি ছিল। এবং সেই পরিবারটিকে আপনার জাতীয়ভাবে ফেসিস্ট শেখ হাসিনা নিজে পৃষ্ঠপোষকতা করত এবং তার পৃষ্ঠপোষকতার কারণেই সে নারায়ণগঞ্জে একটা দানবে পরিণত হয়, দানব পরিবারে পরিণত হয়। আজকে একটা মানুষ গত 15 বছরে কোনো বিরোধী দলের কোনো নেতা কর্মী বা কেউ কিন্তু একটা চাকরি পর্যন্ত পায় নাই। সরকারি চাকরি বলেন, বেসরকারি চাকরি বলেন, কেউ পায় নাই। অনেকে এই জেলে বছরের পর বছর জেলের ঘানি টানতে হয়েছে। আপনার এই নারায়ণগঞ্জের অনেককেই কিন্তু অপহরণ করা হয়েছে, গুম করা হয়েছে। এই নারায়ণগঞ্জেই কিন্তু 7 খুন সংগঠিত হয়েছে। সেই 7 খুনটা কেন সংগঠিত হয়েছে? 7 খুন সংগঠিত হয়েছে যে এই গডফাদার ফ্যামিলির বিরুদ্ধে কথা বলার কারণে প্রকাশ্য রাজপথ থেকে আপনার আমাদের একজন সংখ্যালঘু একজন আইনজীবী, যিনি একজন সাহিত্যিক ছিলেন, তাকে সহ 7 জনকে ধরে নিয়ে যাওয়া হয় এবং কিভাবে নির্মমভাবে তাদেরকে অত্যাচার করা হয় এবং তাদের কিভাবে হত্যা করে এবং তাদের শরীরে ইট বেঁধে শীতলক্ষা নদীতে ফেলে দেওয়া হয়, সেটার ইতিহাস এই নারায়ণগঞ্জ নয়, শুধু পৃথিবীর মানুষ সেটা জানে। সেখানে ওই হত্যাকাণ্ডটা যে সময় সংগঠিত হয়, ওই সময় আমি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলাম। সভাপতি থাকার কারণেই আমার উপরে অনেক দায়িত্ববর্তা, যেহেতু আমার একজন আইনজীবীকেও এই 7 জনের মধ্যে হত্যা করা হয়েছিল। তো আমি ওই সময় এই হত্যাকাণ্ডটি যাতে সঠিক তদন্ত হয় এবং যে সরকারের একটি প্রশিক্ষিত বাহিনীকে দিয়ে এই হত্যাকাণ্ডটা সংগঠিত করা হয়েছে, তাই আমরা চেয়েছিলাম তাদেরকে ইন্টারগেশন করা হোক, তাদের জিজ্ঞাসাবাদ করা হোক, তাদের যদি তারা জড়িত হয় তাদেরকে আইনের আওতায় আনা হোক। সেটা যে সময় পাচ্ছিলাম না, সরকার কোনো তাদের যারা মার্ডারদের পক্ষ অবলম্বন করছিল, ওই সময় আমি সহ আরও 2 জন আমরা উচ্চ আদালতে একটা রিট পিটিশন দাখিল করি। রিট পিটিশন করার পরে আমাদের আইনজীবী ছিল ডক্টর কামাল হোসেন। সে সময় আপনার হাইকোর্ট থেকে একটা নির্দেশনা দেওয়া হয়, অবিলম্বে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এটার রহস্য উন্মোচন করা হোক। এই আদেশটাই কিন্তু এই 7 খুনের আপনার একটা টার্নিং পয়েন্ট হিসাবে পরিলক্ষিত হয়েছিল। এবং সেই সময় এই 7 খুনের যে সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী, মায়ার মেয়ের জামাতা কর্নেল তারেক সাঈদ এবং মেজর রানা, মেজর আরও কয়েকজন পুলিশ অফিসার এবং আর্মি অফিসার, তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে এই মামলার মূল রহস্য উদ্ঘাটিত হয়। আসলে এইটার জন্যই কিন্তু আপনার ওই সময় আমি নারায়ণগঞ্জে প্রায় 58 দিন
আপনার নারায়ণগঞ্জ আদালত বর্জন করা হয় এবং রাজপথ রেলপথ অবরোধ করা হয়। নারায়ণগঞ্জে হরতাল পালন করা হয়। সারা বাংলাদেশে কিন্তু এই আন্দোলনটা ছড়িয়ে পড়েছিল। পরবর্তীতে সরকার বাধ্য হয়ে সেই মামলাটি বিচার করতে বাধ্য হয়। এখনও সেই মামলাটি আপনার আপিলেট ডিভিশনে রায়ের অপেক্ষায় আছে। আমরা চাই দ্রুত সেই রায়টি কার্যকর হোক এবং সেই বিচারটি নিষ্পত্তি হোক। আজকে আপনারা দেখেছেন যে পারিবারিকভাবে আমি আমার পরিবারের সাথে এই 15 বছর কোনো সময় ঈদ করতে পারি নাই। অনেক ঈদ আমাদেরকে জেলখানায় কাটাতে হয়েছে। আমাদেরকে মাসের পর মাস বাসা থেকে দূরে পালিয়ে থাকতে হয়েছে। আমাদেরকে না পেয়ে আমার শিশু সন্তানকে অপহরণ করা হয়েছে। এই যে ওই সময় আপনার এই এসপি ছিল ওই যে হারুন, এসপি ছিল ওই যে আমার ছেলেকে যে সময় অপহরণ করা হয়, ডিবি হারুন, উনি আমার ছেলেকে অপহরণ করে এবং অপহরণ করে তখন কি সে নারায়ণগঞ্জের দায়িত্বে ছিল? নারায়ণগঞ্জের এসপি ছিল। তো উনি আমার ছেলেকে অপহরণ করে কিন্তু অস্বীকার করছে যে আমরা নেই নাই। পরবর্তীতে মানুষের এবং সারা বাংলাদেশের মিডিয়া যে সময় এই বিষয়টাকে খুব গুরুত্বের সাথে নেয়, পরে রাত্রের বেলা আমার বাসায় যে দিয়ে আসতে বাধ্য হয়। তো আমরা যে গ্রেপ্তার হয়েছি, আমি একজন আইনজীবী সমিতির সভাপতি ছিলাম। আমি কিন্তু বিচারও সঠিক মতো পাইনি। আমার বারের একজন সাবেক সভাপতি, আমি গ্রেপ্তার হওয়ার পরে নিম্ন আদালত যাতে আমি উচ্চ আদালতে আমার জামিন চাইতে না পারি তার জন্য নিম্ন আদালত সেই জামিনের বিষয়টা নিষ্পত্তি করে নেয়, পেন্ডিং অবস্থায় রেখে দিয়েছে প্রায় 1 মাস যে জেলে রাখার জন্য। তো এরকম আমাদের প্রতি অজস্র অন্যায় অবিচার হয়েছে। আপনার ছেলেকে গুম করেছিল মানে কেন? এটা কি 7 মার্ডারের মামলার আইনজীবী হওয়ার কারণে? আমার ছেলেকে গুম করা হয়েছিল ওই দিন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন ছিল। সেই নির্বাচনে আমরা প্যানেল দিয়েছিলাম। আমি কেন্দ্রে ছিলাম। আমাকে শামীম ওসমান নিচে করছে যে কেন্দ্র থেকে যদি আমি চলে না যাই তাহলে আমাকে গুলি করে হত্যা করবে। তো তো আমি ওই সময় আপনার তার এই কথাকে আমি কর্ণপাত করি নাই। কর্ণপাত না করার কারণে ওই সময় এই এসপি হারুনকে দায়িত্ব দেওয়া হয় যাতে আমাকে উপরের থেকে নামিয়ে আনা হয়। তো পুলিশের বিভিন্ন ফোর্স দিয়ে আমাকে নামিয়ে আনার জন্য চেষ্টা করে, কিন্তু আমি কেন্দ্রের ভিতরে থাকার কারণে আমাকে বের করতে পারি নাই। তো আমি যাতে ওই কেন্দ্র থেকে বের হয়ে যাই এবং আমি যাতে ওই কেন্দ্রের মধ্যে দায়িত্ব পালন করতে না পারি তার জন্য তারা আমার ছেলেকে কোচিং সেন্টার, ওই সময় ওর লেভেলের পরীক্ষা, তাকে অপহরণ করা হয় দুপুরবেলা। অপহরণ করার পরে আমি সংবাদ পাই আমার একমাত্র সন্তান। তো আমি সংবাদ পাওয়ার সাথে সাথে আমি কেন্দ্র থেকে বের হয়ে যাই। ওনাদের যে উদ্দেশ্য সেটা তাদের হাসিল হয়। তারা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটের অধিকার না দিয়ে তারা সেটা করে নিয়ে যায়। মানে আপনাকে গ্রেফতার করে? হ্যাঁ, পরবর্তীতে আমাকে গ্রেপ্তার করে, কিন্তু আমার ছেলেকে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়। তো একটা বিষয় হলো, এরকম গ্রেপ্তার তো বহুবার হয়েছি, বহু মামলা খেয়েছি, উচ্চ আদালত থেকে জামিন পেয়েছি, নিচের কোর্টের থেকে কোনো সময় জামিন পাই নাই। প্রতিদিন এই আদালতের আঙ্গনে আমাদেরকে সময় দিতে হয়েছে, হাজিরা দিতে হয়েছে। আর নারায়ণগঞ্জে তো আপনার সারা নারায়ণগঞ্জে লক্ষের অধিক বিএনপির নেতাকর্মীদেরকে মামলায় দিয়ে জর্জরিত করা হয়েছে, জেলে রাখা হয়েছে। ওই সময় আমি নারায়ণগঞ্জ আদালত আঙ্গনে তাদের আইনি সহায়তাটা দিচ্ছি, যার জন্য সরকার, পুলিশ এবং তৎকালীন আওয়ামী লীগ আমার প্রতি বেশি ক্ষুব্ধ ছিল, যাতে আমাকে আটকাতে পারলে বিরোধী দল আমাদের দলীয় নেতাকর্মীরা যাতে আইনি সহায়তাটা না পায়। এই সকল কারণে আমাকে নির্যাতনের মাত্রাটা বেশি ছিল। 5 আগস্ট যদি না হইতো তাহলে আমাদের সারা জীবন জেলেই কাটাতে হতো। আপনার 14 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত আমার বিরুদ্ধে নারায়ণগঞ্জে 32টা মামলা হয়, যেগুলি সবগুলি মিথ্যা মামলা হয়। এবং
এই মামলাগুলি পরবর্তীতে এই সরকার এসে প্রত্যাহার করে। কিন্তু যদি এই আন্দোলন সফল না হইতো তাহলে ওই মামলাগুলি তো থাকতোই। এই নারায়ণগঞ্জে যে প্রায় 52 জন নিহত হয়েছে, এই 52 জনের কে তো হত্যা করছে পুলিশ, বিডিআর এবং র্যাব এবং শামীম ওসমান সহ আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী। সেই দায়ও আমাদের উপরে পড়তো। সেই দায় থেকে কিন্তু আমরা এখন মুক্ত, কারণ আমরা তো এগুলি করি নাই। যারা করছে আমরা তো এই জায়গায় শিকার। আমাদের নেতাকর্মীরা নিহত হয়েছে, আমাদের স্বজন নিহত হয়েছে, আমাদের বিএনপির যারা নিহত হয়েছে বেশিরভাগই বিএনপির নেতাকর্মী। এই 15 বছরের এমন কোন স্মৃতি আছে যে স্মৃতি এখনো আপনার মনের মধ্যে দাগ কাটে? শোনেন, এই নারায়ণগঞ্জের আমি শারীরিকভাবেও লাঞ্ছিত হয়েছি, গ্রেপ্তার হয়েছি, আমার ছেলেকে অপহরণ করছে এবং আমাকে বিভিন্নভাবে বিভিন্ন সময় শুধু নয়, শামীম ওসমানের ক্যাডাররা না, আপনার সরকারি বাহিনীর থেকে, বিভিন্ন বাহিনীতে র্যাব বা অন্যান্য বাহিনীর থেকেও আমাকে বিভিন্ন সময় অপহরণ করার গুম করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমাদের নেতাকর্মীদের সজাগ দৃষ্টির কারণে আমরা রক্ষা পাইছি। আপনারা জানেন যে গত 2022 সনে আপনার 1 সেপ্টেম্বর আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। সেই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা একটা শান্তিপূর্ণ প্রোগ্রাম, সেটা হলো একটা র্যালি। আমরা র্যালি করতেছিলাম এই নারায়ণগঞ্জের জেলা এবং মহানগরের পক্ষ থেকে। সেখানে প্রায় 10-15 হাজার নেতাকর্মী উপস্থিত ছিল, কিন্তু তারা কিন্তু জনগণ রাস্তায় নামুক সেটা তারা সহ্য করতে পারতো না। আপনার সেদিন আমাদের উপরে যেই স্টিম রুলার সরকারি দলের নেতাকর্মী এবং পুলিশ বাহিনী চালাইছে সেটা অবর্ণনীয়। আমাকে লক্ষ্য করে রাইফেলসের গুলি নিক্ষেপ করছে। তো সেখানে আমার সাথে থাকা একজন যুবদল কর্মী শাওন, সে নিহত হয়েছে। আমি আদালতাঙ্গনে দৈহিকভাবে লাঞ্ছিত হয়েছি, আপনার রাজপথে দৈহিকভাবে লাঞ্ছিত হয়েছি, আপনার পুলিশ আমাকে দৈহিকভাবে পিটাইছে। সেগুলির অনেক কি বলে এই ভিডিও চিত্র এখন আপনারা দেখতে পাবেন। সেই ভিডিও চিত্রগুলি দেখলে বুঝতে পারবেন যে আমার উপরে বা আমার উপরে কি ধরনের গেছে। মানে এমন কোনো ঘটনা এখন মনে পড়ে বা এখনো সেটা গা শিহরিত হয়ে ওঠে যে 15 বছরে আওয়ামী লীগ বলেন বা আওয়ামী লীগ সরকার বলেন আপনার উপরে নির্যাতনটা করেছিল? আমি বলি, আমাকে যে সময় আমি আদালতে 4টা পর্যন্ত আমি আদালতাঙ্গনে ছিলাম। আমি আদালতে কাজকর্ম শেষে আমি আমার বাসায় আসার জন্য বের হই। তো বের হওয়ার সাথে সাথে এটা হয়েছে আপনার 2018 সনে। আমি যে সময় আদালতের গেটের বাইর হইলেই আমাকে অনুসরণ করা হয়। তা আমি বুঝতে পারি যে আমাকে অনুসরণ করছে আইনশৃঙ্খলা বাহিনী। তো আমাকে এই রাস্তা থেকে আমাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে আমাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়। ডিবি অফিসে নিয়ে আমাকে দৈহিকভাবে নির্যাতন চালানো হয়, আমাকে চোখ বাইদা রাখা হয়, আমাকে কি বলে এই বিভিন্ন ধরনের স্বীকারোক্তি আদায় করার জন্য চেষ্টা করা হয়। আমাকে গ্রেপ্তার করছে প্রকাশ্য মানুষের সামনে 4টার সময়, অথচ আমাকে যেই মামলায় পরবর্তীতে আদালতে পাঠানো হয় রাত 12টার ঘটনা দেখাইয়া একটা মিথ্যা মামলা দায়ের করে সেই মামলায় আমাকে জেলে পাঠানো হয়। তো এই যে অবস্থানটা, এটার থেকে বড় সমস্যা হইলো, দেখেন আমাকে যে সময় যে কয়বার গ্রেপ্তার করছে, আমাকে গ্রেপ্তার করে আমি কিন্তু মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি না। আমাকে প্রতিবারে আমাকে ডেথ সেলে রাখা হয়েছে। ডেথ সেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সাথে রাখা হয়েছে। আমাকে যে সময় গ্রেপ্তার করে নেওয়া হয়, আমাকে যাতে দৈহিকভাবে বা আমাকে জেলের ভিতর হত্যা করে, তার জন্যেই সম্ভবত সরকার 7 মার্ডারে যে আমি আন্দোলন করছি, 7 মার্ডারে যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত তাদেরকে যেই সেলে রাখা হয়েছে সেই সেলের মধ্যে আমাকে নিয়ে ঢুকানো হয় এবং তারা আমার সাথে খারাপ আচরণ আমার উপরে চলে।
তো এই যে অবস্থাটা, এই অবস্থাটা আসলে কোনো গণতান্ত্রিক বা আইনের শাসন যেই দেশের মধ্যে আছে সেই দেশে এই ধরনের কার্যক্রম, এই ধরনের অবস্থা, যে একটা মানুষ জেলে থাকার পরে, জেলে যাওয়ার পরে তার উপরে পাশবিক নির্যাতন বা তাদের প্রতি, আমরা রাজনীতির কারণে জেলে যেতাম, কিন্তু আমাদের প্রতি আচরণ করা হয়তো এরকম যে আমরা মনে হয় সবচেয়ে বড় অপরাধ করে জেলে গেছি। আমরা যে কদিন জেলে থাকতাম আমাদের কোনো আত্মীয় স্বজনের সাথে আমাদের সাক্ষাৎ করতে দেওয়া হতো না, আমাদের কে কোনো কাপড় চোপড় পর্যন্ত ভিতরে দেওয়ার সুযোগ ছিল না। আমাদের প্রতি এরকম একটা আচরণ করত, এরকম একটা ব্যবহার করত। আমরা অনেক সময় যে আমাদের মামলা পরিচালনার জন্য যে ওকালতনামা পাওয়ার, সেটা আনতেও কয়েকদিন লেগে যেত, যেটা আধা ঘন্টার ব্যাপার, কিন্তু আমাদেরকে মানে পদে পদে যে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি করা, সেই প্রতিবন্ধকতাটা ওনারা সৃষ্টি করত এবং সবচেয়ে এই ধরনের বিষয়গুলি করত। আসলে আমরা এই যে 2024 সনের 28শে অক্টোবর বিএনপির ঢাকাতে যে পল্টনে যে জনসভা ডেকেছিল, সেই পল্টনের জনসভায় যেও কিন্তু আমরা মহা বিপদে পড়েছিলাম। আমি প্রায় 8-10 হাজার মহানগরীর থেকে নেতাকর্মীকে নিয়ে আমি ওই ইসে অংশগ্রহণ করি। আমরা সর্বশেষ পর্যন্ত আমরা চেষ্টা করেছি ওই পল্টনের মাঠে অবস্থান করার জন্য, এবং সেই কারণে আমরা আরও বেশি বিপদে পড়ছি। আমাদেরকে পরবর্তীতে গ্রেপ্তারের পর্যায়ে পড়ে গেছিলাম। পরবর্তীতে অনেক কষ্টে এই টিয়ার সেল, গুলি এইসবের মধ্য দিয়া মানে বেঁচে আসতে পারছিলাম। আগামী নারায়ণগঞ্জকে কেমন দেখতে চান আপনি? আসলে নারায়ণগঞ্জটা হলো প্রাচ্যের ডান্ডি হিসাবে নারায়ণগঞ্জ পরিচিত। এটা ব্যবসা বাণিজ্যে অত্যন্ত সমৃদ্ধ একটা জনপদ। এটা ব্রিটিশ আমল থেকে নারায়ণগঞ্জের সুনাম সারা পৃথিবীতেই ছিল। তো আমরা চাই যে নারায়ণগঞ্জের যে হারানো যে ঐতিহ্যটা আছে সেটাকে ফিরিয়ে আনতে। আর আমরা নারায়ণগঞ্জে চাই যে নারায়ণগঞ্জটা ঢাকার সাথে ঢাকার মতো উন্নতি হোক। নারায়ণগঞ্জের যে রাস্তাঘাট এবং যে সকল অবকাঠামোগুলো আছে সেই অবকাঠামো সুন্দরভাবে গড়ে উঠুক। আর সবচেয়ে বড় বিষয় হলো যে নারায়ণগঞ্জে যে পরিচিত পেয়েছিল সন্ত্রাসের জনপদ এবং গডফাদারের জনপদ, সেই বিষয়টা আমরা ঘুচিয়ে ফেলতে চাই। আমরা চাই নারায়ণগঞ্জের মানুষ সুখে শান্তিতে থাকুক, সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই একসাথে নারায়ণগঞ্জে থাকব। এখানে কারোর মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, এখানে সবাই সমান অধিকার ভোগ করবে, কারো প্রতি কোনো অন্যায় করা হবে না, যে যার মতো পেশা দায়িত্ব পালন করতে পারবে, যে যার রাজনীতি করবে, সেটাই আমরা চাই। নারায়ণগঞ্জ একটি সুন্দর সিমসাম এবং একটি ক্লিন নারায়ণগঞ্জ হিসাবে আমরা গড়ে তুলতে চাই। এবং নারায়ণগঞ্জবাসীর প্রতি আমার অনুরোধ থাকবে যে নারায়ণগঞ্জকে আপনারা গত 15 বছর সন্ত্রাসকে আপনারা না বলেছেন। যদি গত 15 বছর যে কয়টি নির্বাচন হয়েছে যদি সুষ্ঠু নির্বাচন হইতো তাহলে কিন্তু এই সন্ত্রাসীদের নারায়ণগঞ্জের মানুষ ভোট দিত না। কিন্তু যেহেতু নির্বাচন ব্যবস্থা ছিল না, সুতরাং তারা জোর করে তাদের প্রার্থীকে বিজয়ী করেছে। তা আমরা চাই যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকারের একটাই উদ্দেশ্য, সেটা হলো জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। নারায়ণগঞ্জবাসীর প্রতি আমার আবেদন থাকবে যে আপনারা 5ই আগস্টের যে চেতনা, জুলাই বিপ্লবের যে চেতনা, সেটাকে আপনারা ধারণ করবেন এবং গত 15 বছর এই আওয়ামী দুঃশাসন কিভাবে আপনাদের প্রতি অন্যায় নির্যাতন করছে সেটা আপনারা সবসময় ভুলে যাবেন না, সেটাকে খেয়াল রাখবেন এবং আপনারা সবসময় গণতন্ত্রের পক্ষে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন এবং গণতন্ত্র যাতে প্রতিষ্ঠা হয় সেই জন্য চেষ্টা করবেন এবং নারায়ণগঞ্জের সমাজ থেকে সকল প্রকার দুঃশাসন যাতে দূর হয় এবং যেই হত্যাগুলি ইতিপূর্বে হয়েছে সেই হত্যাগুলি যাতে বিচার হয় সেটার জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে চেষ্টা করবেন। আর নারায়ণগঞ্জের উন্নয়নের ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমরা সবাই মিলে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা নারায়ণগঞ্জের মানুষ, আমরা নারায়ণগঞ্জকে একটি সুন্দর ক্লিন নারায়ণগঞ্জ হিসাবে গড়ে তুলতে চাই।
এবং এই নারায়ণগঞ্জ যাতে একটি শিক্ষা শহর হিসেবে পরিচিতি লাভ করে, একটা উন্নত চিকিৎসার শহর হিসাবে পরিচিতি লাভ করে এবং সুন্দর একটা বাণিজ্যিক শহর হিসাবে পরিচিতি লাভ করে এবং এই শীতলক্ষা তীর এর নারায়ণগঞ্জকে বিশ্বের দরবারে যে হারানো গৌরব, যে প্রাচ্যের ডান্ডি, সেই ইটা আমরা আবার ফিরিয়ে আনতে চাই। নারায়ণগঞ্জকে আমরা পৃথিবীর বুকে প্রাচ্যের ডান্ডি হিসাবে আবার পুনর্জাগরণ করে এই নারায়ণগঞ্জের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। ধন্যবাদ স্যার, আপনার এই মূল্যবান সময় থেকে আমাদের এই প্লাস টিভি ফিরে দেখা আমার আমিকে অংশগ্রহণ করার জন্য। জি, আপনাদেরকে ধন্যবাদ যে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমাদের সাথে আলাপ আলোচনা করেছেন, আলোকপাত করেছেন। এতে আমি মনে করি যে আমি যে কথাগুলি বলেছি সেই কথাগুলি আলোকে আমরা আগামী দিনে এই নারায়ণগঞ্জের জন্য কাজ করতে পারবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা শুনলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ জেলা আইনজীবীর সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের। আমরা শুনলাম দীর্ঘ 15 বছরের গল্প, আমরা শুনলাম 7 মার্ডারের মামলার আইনজীবী হওয়ার পর তার সাথে ঘটে যাওয়া গল্প, আমরা শুনলাম তার ছেলের গুমের গল্প। প্রিয় দর্শক, জনাব অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের এই কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।